দিনের সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। মোদির সঙ্গে বৈঠক শনিবার। ডজন খানেক চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। থই থই পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জের লাখো মানুষ। খাদ্য বাসস্থান সংকটে হাহাকার। রংপুরে নদ নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত। সক্ষমতার অভাবে পিছিয়ে পড়ছে চামড়া শিল্প। মত এনবিআরের চেষ্টার পরও বিদেশি বিনিয়োগে সাড়া নেই, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া দিশা। এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 সপ্তাহের মধ্যে শেখ হাসিনার এটি দ্বিতীয় ভারত সফর। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার সকালে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। পরে হায়দ্রাবাদ হাউসে বৈঠক করবেন 2 প্রধানমন্ত্রী। এতে দুদেশের সম্পর্ক আরও মজবুত করা সহ অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও জ্বালানির মতো বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে ডজন খানেক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। মৌসুমী বায়ুর প্রভাবে উজানে এবং দেশের ভেতরে ভারী বৃষ্টির প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও লালমনিরহাটের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। একই কারণে ভারতের আসামেও দেখা দিয়েছে বন্যা। ফলে উজানের ঢলে দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। সঞ্চালনশীল মেঘের কারণে সমুদ্র ও নদী বন্দরে দেয়া হয়েছে সতর্কতা সংকেত। বর্তমানে দেশের 10টি নদীর 15 পয়েন্টের পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। বন্যার পানিতে তলিয়ে আছে সিলেট শহর সহ বিস্তীর্ণ এলাকা। দর্শক, পানিতে তলিয়ে থাকা লাখো মানুষের ভোগান্তির কথা জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, বন্যায় সিলেট নগরী সহ জেলার সার্বিক চিত্র এখন কেমন দেখছেন? আজ সকাল পর্যন্ত সিলেটে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। এমনকি সকালে কিন্তু রৌদ্রময় সকাল ছিল, মাঝখানে হালকা কিছু বৃষ্টিপাত হয়েছে। এখন আবার কিন্তু বৃষ্টিপাত থেমে কিন্তু রৌদ্রময় অবস্থায় সিলেট আছে। তো আসলে গতকালকের কথা যদি বলি, যে সিলেটের যে কয়েকটি নদ নদীর কয়েকটি পয়েন্টে 6টি সীমায় পানি পানি কিন্তু বিপদসীমার উপর দিয়েছিল। আজকে কিন্তু সকাল থেকে কিন্তু 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে, যদিও কিন্তু যে সুরমা নদীর কানাইঘাট সীমান্তে অনেক পানি কমেছে। সিলেট সীমান্তে কমেছে। সিলেট সীমান্তে যেমন 3 সেন্টিমিটার নিচে গেছে, কানাইঘাট সীমান্তে 11 সেন্টিমিটারের নিচে গেছে। আর অপর যে নদীগুলো আছে, সব নদীগুলো কিন্তু বিপদসীমার অনেক নিচেই পানি আছে। তো যে কারণে সিলেটের 13টি উপজেলা এবং মহানগরের 23টি ওয়ার্ড কিন্তু মানুষ পানিবন্দী রয়েছে। তো আমি যদি আপনাকে বলি যে আমি এই মুহূর্তে সিলেট মহানগরের 24 নম্বর ওয়ার্ডের 13তম এলাকায় আছি। এখানে কিন্তু যদিও গতকালকে থেকে পানি কমেছে, কিন্তু কমলেও এখন পর্যন্ত মানুষ কিন্তু যারা আশ্রয় কেন্দ্রে গেছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রেই আছে। আর অনেক মানুষ কিন্তু তাদের আত্মীয় স্বজনে কিন্তু এখন পর্যন্ত মানুষের ঘরেই পানি আছে। মানুষ কিন্তু ঘরে বাস করার মতো উপযোগী অবস্থায় নয়, যে কারণে মানুষ কিন্তু স্বাভাবিক জীবন কিন্তু অস্বাভাবিক হয়ে পড়েছে। তো আসলে আমি আরেকটি বিষয়ে যদি আপনাকে বলি, যে আমাদেরকে পানি উন্নয়ন থেকে যেমনটি জানানো হয়েছে যে ভারতের চেরাপুঞ্জি মেঘালয়ের দিকে এখন বৃষ্টিপাত হচ্ছে না বলেই চলে, যে জন্য কিন্তু সিলেটে এদিকে নদীর পানি কমেছে। এবং আশা করা যায় যে যদি এভাবে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামীতেও বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা। আর আমি যদি জেলা প্রশাসন এবং সিসিকের কথা বলি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকালকে কিন্তু যে ত্রাণ প্রতিমন্ত্রী এসেছিলেন, উনি আসার পর কিন্তু সিলেটে নগদ বরাদ্দ, ক্যাশ বরাদ্দ দেওয়া হয়েছে এবং শুকনো খাবার, খাদ্য শিশু এবং অনেক কিছু দেওয়া হয়েছে।
পাশাপাশি কিন্তু আবহাওয়াবিদদের অফিস থেকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে যে গত সকাল 9টা থেকে 12টা পর্যন্ত 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং ভারতের এ, পাহাড়ি ঢল কিন্তু আসতেছে না, যে জন্য কিন্তু এই অবস্থায় থাকলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হবে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের সর্বশেষ তথ্য। শিপার, আপনাকে ধন্যবাদ। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বাড়িঘরে পানি ওঠায় বসত ভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়স্থানে চলে যাচ্ছেন রংপুরের তিস্তাচর ও নিম্নাঞ্চলের মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়তে থাকায় আগামী 72 ঘন্টায় কয়েকটি পয়েন্ট সতর্ক সীমায় পৌঁছতে পারে। রংপুরে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এ বিষয়ে জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের এই পূর্ব ইসলি এই জায়গাটিতে যদি আপনাকে দেখাই যে এই জায়গা থেকে কিন্তু হাজার হাজার মানুষ এবং শত শত পরিবার কিন্তু এখানে পানিতে উজানের যে ঢলের পানি এবং বন্যার পানি যেটি বলেন সেই পানিতে কিন্তু নিমজ্জিত হয়ে আছে। আপনাকে যদি দেখাই এই বাসাটি কিন্তু এইখানে কিন্তু এই চুলা যে রান্না করে এই রান্নার কাজের জন্য এই চুলাটি কিন্তু ডুবে গেছে এবং ঘরগুলো কিন্তু প্রত্যেকটি ডুবে গেছে। তারা কিন্তু কোনোভাবেই রান্না করে খেতে পারতেছেন না। আর একটি বিষয় বলে রাখি যে এখানে কিন্তু গবাদি যে পশু আছে এই পশুগুলোও কে তারা কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। অনেকে আবার এই ঘরগুলো নেই বসবাস করছে। এই যে এখানে প্রবীণ মানুষ যে আছে তেনারাও কিন্তু এই পানিতে নিমজ্জিত, এখানে হাঁটু জল কিন্তু তারা এখানে বসবাস করছে। একটু জানতে চাই যে আসলে এই বন্যার পানিতে কি কি সমস্যা হচ্ছে। বন্যার পানিতে তো আমাদের মানে চতুর্থ আমরা অসুবিধায় আছি বর্তমান। খাওয়া দাওয়ার দিক দিয়ে বা বারান করানোর দিক দিয়ে চতুর্থ আমরা অসুবিধায় আছি বর্তমান। আমরা কিন্তু এখনো সরকারের কাছে অনুরোধ করতেছি আমাদের পশ্চিম সাইড দিয়া বেরিবানটা যদি দিত, পশ্চিম ইসলি সাইড দিয়া নদীর উপর দিয়ে, তাহলে আমাদের বহু কিছু উপকার হইতো। জমা জমি ইত্যাদি আটক খাইতো, ফসল আমরা ফলাইতে পারতাম। তাইলে আমরা সরকারের কাছে কোনো আমার চাওয়ার কোনো অধিকার নেই। আমরা সেইটাই আমার প্রত্যন্ত কথা যে সরকারের কাছে আমি বারবার অনুরোধ করতেছি আমাদের পশ্চিম সাইডের জন্য বেরিবানটা দেয়। ধন্যবাদ আপনাকে যদি আরো একটি জিনিস দেখাই যে এই ক্যামেরার চোখে যে এই জায়গা এই বাসার মতো কিন্তু হাজার হাজার বাসা কিন্তু এখানে তিস্তার পানিতে নিমজ্জিত হয়েছে। এখানে কিন্তু এই যে বয়োবৃদ্ধ এবং কিশোর যে মানুষটি আছে তারা কিন্তু হাঁটু জলে এখানে বসবাস করতেছে। এবং এখানে যদি দেখাই যে এই যে ঘরের যে আসবাবপত্র গুলো আছে এই আসবাবপত্র গুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং আপনাকে আরেকটি বিষয় দেখাই যে এখানে কিন্তু যে ধান চাল যে গুদাম ঘর থাকে সেগুলো কিন্তু পানিতে অনেকটাই তলে গেছে। এখানে আর একটি বিষয় আপনাকে দেখাই যে এখানে কিন্তু এই পানিতেই যেখানে নিমজ্জিত হয়ে গেছে সেখানেই কিন্তু এই খাটে এই একজন শুয়ে আছে। এভাবে কিন্তু তারা কিন্তু বসবাস করছে এবং খুব কষ্টে আছে। আরেকটি বিষয় বলে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের যে আছে তার পক্ষ থেকে কথা বলা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মুবাচ্ছির হাসান তিনি যেটা বলার চেষ্টা করেছেন, রংপুরের গঙ্গাচড়া এবং কাউনিয়া এই দুইটি উপজেলায় কিন্তু শুকনো খাবার এবং চাল সহ বিভিন্ন বরাদ্দ করা হয়েছে। জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সে সকল বরাদ্দ কিন্তু ইতিমধ্যেই চলে গেছে। তারা চাহিদা অনুযায়ী কিন্তু সেই বরাদ্দগুলো বরাদ্দ করছে। আরেকটি বিষয় বলে রাখি যে গতকাল কিন্তু এই তিস্তার যে পানি ছিল সেটি কিন্তু বিপদসীমার 10 সেন্টিমিটার উপরে ছিল, কিন্তু আজ কিন্তু সেই পানিটি অনেকটাই কমে কিন্তু 4 সেন্টিমিটার নিচে নেমে গেছে। এই ছিল রংপুরের যে তিস্তা নদীর যে অববাহিকায় যারা বসবাস করে তাদের বন্যার পরিস্থিতির সর্বশেষ তথ্য। মার্জিয়া। শফিক, আপনাকে ধন্যবাদ।
নিজেদের সক্ষমতা না থাকায় চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে পারছে না বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। বাংলাদেশের ট্রেড পলিসি নিয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। এতে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, দেশে বিদেশে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হলেও আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। রেজা খানের রিপোর্ট। জড়িত আছে, এইটাই আমার আজকে টিসিবি ভবনে বাংলাদেশের বাণিজ্য নীতি নিয়ে সেমিনার করে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আমাদের এখানে এত 700-800 এতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, 2 দশকে প্রতিযোগী বিভিন্ন দেশ নিজেদের নীতিতে নানা পরিবর্তন আনলেও বাংলাদেশে তা করা হয়নি। ট্রেড পলিসিতে আমাদের কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ দরকার ছিল, আমরা করি নাই। তো 2 দশকে কিন্তু আমরা করব কি করব না, আমরা কি এক্সপোর্ট ওরিয়েন্টেড হব না ইম্পোর্ট সাবস্টিটিউট করব, এইদিকে আমাদের কতগুলো দ্বিধাদ্বন্দ্ব ছিল। এতে এনবিআর চেয়ারম্যান বলেন, নীতি সহায়তা দেয়া হলেও কমপ্লায়েন্স বা নিজেদের সক্ষমতা না থাকায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের চামড়া শিল্প। লেদারে অনেকদিন আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, তারপরে লেদার কেন যেন যেভাবে এক্সপোর্ট মার্কেট দখল করার কথা ছিল সেইভাবে পারছে না। এখানে মেইন প্রবলেমটা আমি অনেকের সাথে আলাপ করেছি এবং বলছিও যে এটার মেইন প্রবলেমটা কমপ্লায়েন্স ইস্যুতে এরা একটু সমস্যার মুখে আছে। চামড়া ও পাট খাতে তৈরি পোশাক শিল্পের মতো সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। যেভাবে গার্মেন্টস ফ্যাসিলিটি পাচ্ছে, একইভাবে লেদার, জুট এবং অন্যান্য যে এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিশেষ করে লেদার এবং জুট, তারা যেন একই সুযোগ সুবিধা পায়। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। তো আমাদের এফটি এর মাধ্যমে আমাদেরকে ট্রাই করতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে আইন সংস্কার করে সংসদীয় পদ্ধতি ও একীভূত আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাগিদ দিয়েছেন তৃণমূল থেকে আগামী নেতৃত্ব তৈরির সুযোগ রাখার। আর টিআইবির নির্বাহী পরিচালক জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমআর আসাদের বিশেষ রিপোর্ট। উন্নয়নের ধারাবাহিকতা অনেকাংশে নির্ভর করে স্থানীয় সরকারের দৃঢ় ভূমিকায়। উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টার ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং আমলাদের প্রভাব তৃণমূলের কতটা স্বার্থ রক্ষা করতে পারবে, এটি একটি প্রশ্ন। এ অবস্থায় আলোচনায় আছে স্থানীয় সরকার নির্বাচনে আইন সংস্কার। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে একীভূত আইন প্রণয়নের পরামর্শ দিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। এখন একটা সময় এসছে এটা ভাবার যে আমরা একটা একীভূত আইন মাদার ল করে পৌরসভা সহ সিঙ্গেল আইনের মধ্যে এনেই এটাকে আমরা করতে পারি। প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা বিধি থাকবে, কিন্তু আইন হবে একটা। বিতর্ক এড়াতে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচন করার তাগিদও দেন তিনি। ইলেকশনগুলো হয় চেয়ারম্যান এবং মেয়র সর্বস্ব ইলেকশনটাকে বলা হয় মেয়র ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন। কাউন্সিলররা কিন্তু কোথাও ফিচার করে না। সেজন্য পার্লামেন্টারি সিস্টেম করলে সরাসরি মেয়র এবং চেয়ারম্যান ইলেকশন হবে না, সব কাউন্সিলর ইলেকশন হবে। কাউন্সিলররা কাউন্সিলে দেওয়ার পরেই চেয়ারম্যান বা এক্সিকিউটিভ কমিটি তৈরি হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, স্থানীয় সরকারে পরামর্শকের দায়িত্ব দেয়া সংসদ সদস্যদের নীতিনৈতিকতা প্রশ্নবিদ্ধ। বিতর্ক এড়াতে তুলনামূলক নিরপেক্ষ কাউকে এ পদে দায়িত্ব দেওয়া প্রয়োজন। যার হাতে নিয়ন্ত্রণের ক্ষমতা, তিনি যদি নিজেই সে যেটা নিয়ন্ত্রণ করবেন সেটা নিয়ন্ত্রিত না হলে সুবিধা অর্জন করেন, তাহলে তিনি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন, কেনই বা করবেন, বরং তিনি এটার সুযোগ আরো তৈরি করে দেবেন। ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা প্রমাণ করেছি ভোটের কতখানি পাওয়ার। ঠিক আছে, সেই দেশে 53 বছর পর নির্বাচন করার জন্য মানুষ ভোট দিতে যাবে না 30% পর্যন্ত হলে সেটাকে আমরা বলবো যে ভালো হয়েছে, নির্বাচন কমিশন বলবে। এটা কিন্তু অপ্রত্যাশিত। এমন একটা অবস্থার সৃষ্টি করা হয়েছে যেখানে জনগণের ভোটের কোনো ভ্যালু বা মূল্য আছে বলে জনগণ আর মনে করে না। নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে জনমতকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ডক্টর ইফতেখার। এবং এটার জন্য সমস্ত অবকাঠামোকে নিয়ন্ত্রণ করা হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। আবার যারা ঈদের ছুটি পাননি তারা সপ্তাহের শেষ দিনে ছেড়ে যাচ্ছেন ঢাকা। পরিবারের সঙ্গে ঈদ পরবর্তী এই ছুটি কাটাতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দেখা গেছে অসংখ্য মানুষের ভিড়। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ঘন্টার পর ঘন্টা স্টেশনে বসে থাকতে হয়েছে যাত্রীদের। আরও জানাচ্ছেন জাহিদ সবুজ।
ঈদের ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে ঢাকায় ফিরেছেন কর্মজীবী মানুষ। কর্মশালা যোগ দেবে, ঈদের ছুটি শেষ হলো, ভালোভাবে ঈদ করলাম মাশাআল্লাহ। কিছুদিন পরে আবার পরীক্ষা আছে, তো এই কারণে আবার খুব দ্রুত চলে আসছি। পরিবারের সঙ্গে ভালোই ছিলাম, কিন্তু এখন আসে খারাপ লাগতেছে আর কি, আবার ব্যস্ত জীবন শুরু হইল। তবে ফেরার চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাই বেশি দেখা গেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ঈদের আগে যারা নানা কারণে যেতে পারেনি দুদিনের সাপ্তাহিক ছুটিতে, তারা ছুটে যাচ্ছেন প্রিয়জনের কাছে। ঈদের আগে যেতে পারি নাই, প্রচুর যানজট ছিল, সেই জন্য ঈদের পরে আমরা যাচ্ছি। আগে যাইনি, যেটা গাড়ির টিকিট পাই নাই, দাম বেশি, এই কারণে। ঈদের ছুটিতে আপনার খুব ভিড় থাকে, তো এটার জন্য যাওয়া হয় না। এখন ভিড় অবশ্যই একটু কম আছে, টিকিটও পাওয়া যায় সহজে, তো এটার জন্য ঈদের আগে যাওয়া হয়নি। ঈদের আগে যাইনি, এখন ছুটিতে ঈদের পরে যাচ্ছি। যদিও শখের গৃহযাত্রায় বাদ সেধেছে বিলম্বিত ট্রেন। নির্দিষ্ট সময়ের 3 থেকে 4 ঘন্টা বেশি সময় পেরিয়ে গেলেও দেখা নেই ট্রেনের। 7:13 বলছে যাওয়ার কথা, মানে আমি এখন 6টার সময় দাঁড়ায় রয়েছি, 7:13 ওভার 2 ঘন্টা পরে গেছে। পয়সা থাকতে থাকতে মনে করেন বিরক্ত হয়ে গেছি। যতবার গেছি ঠিক প্রতিবার এরকমই করছে ওনারা, একটা সময় আর টাইম মানে ঠিক টাইমে নিতে পারে নাই। কাউন্টারে যা জিজ্ঞেস করছি কয় আসবে, কিন্তু নিতে তো টাইম দিতেছে না যে কখন আসবে, এটা কখনো বলতেছে না। শিডিউল বিপর্যয়ের বিষয়ে জানতে গেলে বিমানবন্দর রেল স্টেশন মাস্টারের কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আবারও 250 কোটি টাকার নিচে নেমেছে। এদের ছুটি শেষে বুধবার প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে 246 কোটি টাকা, যা 16 মাসের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ গত বছরের 26 ফেব্রুয়ারি সর্বনিম্ন 231 কোটি টাকার লেনদেন হয়। এদিন শেয়ারের হাতবদল কম হলেও সূচক প্রায় 44 পয়েন্ট বেড়ে হয় 5161। 13 জুন শেষ কার্যদিবসে ঢাকা শেয়ার বাজারে প্রায় 10 কোটি শেয়ার ও ইউনিটের হাতবদল হয়। সপ্তাহ ব্যবধানে হাতবদল হওয়া শেয়ার ও ইউনিটের পরিমাণ কমে দাঁড়ায় 7,38 লাখে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দুদিনের সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। মোদির সঙ্গে বৈঠক শনিবার, ডজন খানেক চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। থই থই পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জের লাখো মানুষ। খাদ্য বাসস্থান সংকটে হাহাকার, রংপুরের নদ নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত। সক্ষমতার অভাবে পিছিয়ে পড়ছে চামড়া শিল্প, মত এনবিআরের। চেষ্টার পরও বিদেশি বিনিয়োগে সাড়া নেই, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।